আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ এবার 25-26 সেশনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, সো পরীক্ষা অলরেডি বিভিন্ন কলেজগুলোতে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। এইচএসসি পরীক্ষাটা আসলে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমার জীবনে। তুমি যদি এখানে ভালো একটি মার্ক ক্যারি করতে পারো, সেই মার্কটি কিন্তু পরবর্তী তোমার এডমিশন টেস্টে গিয়ে অনেক বড় একটা ভূমিকা রাখে। সো এই জন্য আমাদের কি করতে হবে, কোনোভাবে এখানে রেজাল্ট খারাপ করা যাবে না। সো রেজাল্ট ভালো করার জন্য বেশ কিছু সাবজেক্ট, বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটি, এই কমন সাবজেক্টগুলোতে আমাদের খুব ভালো করে পড়তে হবে। সো এরকম একটি সাবজেক্ট যেটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তো সেটা নিয়ে আমরা যে কথা বলবো এবং আমরা দেখার চেষ্টা করব যে অধ্যায়টাকে আমরা সবসময় স্কিপ করি, এড়িয়ে চলি, সেই অধ্যায়ের একটি হচ্ছে তো প্রথম যে অধ্যায়টি, সেই অধ্যায়টি। এখানে যে থিওরিক্যাল অনেক বিষয়গুলো থাকে, যেগুলো থেকে আমরা দেখেছি যে বরাবরই হচ্ছে তোমাদের প্রতি বছরেই হচ্ছে তোমাদের কি হয়, প্রতি বছরে এখান থেকে একটা একটা প্রশ্ন থাকে এবং এমসিকিউ 2 থেকে 3টি প্রশ্ন থাকে। সো আমরা সিকিউ এবং এমসিকিউ দুটি অংশে যে বিভাজন এবং আমরা কোন টপিকগুলো থেকে পড়লে বা কিভাবে পড়লে এই বিষয়গুলো আমাদের কি বলা হয় আমরা কমন পাবো, সেগুলো হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করবো। চলে যাচ্ছে আমাদের মূল বিষয়ে। দেখো, তোমাদের আমি প্রথমত সিকিউ যে অংশটা আছে একটু যদি বলি, ভাইয়া একটু যদি বলি কি সিকিউ যেটা, সিকিউ এবং এমসিকিউ, তাই না, দুইটি হচ্ছে অংশ থাকে। সো এই যে সিকিউ অংশ যেটি রয়েছে সেটি নিয়ে যদি আমরা একটু কথা বলি, সো এখানে আমাদের কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কিছু বিষয় রয়েছে, এআই। সো এগুলো থেকে কিন্তু বরাবরই হচ্ছে সিকিউ প্রশ্নগুলো চলে আসে। ইভেন এমসিকিউ যেটা রয়েছে এখান থেকে একটি আসবে, একটি অবশ্যই আসবে যে কোনো বোর্ডে, যে কোনো বোর্ডে তুমি হচ্ছে একটা প্রশ্ন এখান থেকে পাবা। এবং যে এমসিকিউ যে অংশটি রয়েছে সেখান থেকে তুমি অবশ্যই 3 থেকে 4টি প্রশ্ন, যে 25টির মধ্যে, হ্যাঁ, তুমি কিন্তু হচ্ছে এখান থেকে ইজিলি হচ্ছে তুমি কি করতে পারবা, এখান থেকে কমন পাবা। তো এই জন্য দেখো আমরা কিছু টপিক দেখবো এবং সেই টপিকগুলো নিয়ে পরে আমরা ক্লাস শেষে আবার হচ্ছে সাজেশনমূলক ভাবে সেই টপিকের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখবো। তো আপাতত আমরা শুরুতেই সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আলোড়ন তরিকের একটি টপিক, সেটি হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করবো। দেখো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা রয়েছে, এটা আসলে কি, যে চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত। দেখো হচ্ছে আমরা যে চিন্তা করার ক্ষমতা, আমরা যে বিশ্লেষণ করার ক্ষমতা, এগুলো হচ্ছে সহজাত বলতে কি, যে আমাদের কি বলা হয় নিজ থেকেই তৈরি হয়ে আসে, আমাদের কি বলা হয় যে স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয়ে আসে। সো সেটাই এখানে বলা হচ্ছে। কিন্তু যদি কোনো যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানো সম্ভব হয়, তবে দেওয়া ধারণাটাকে সাধারণত আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। আচ্ছা, সেটাকে আমরা কি বলে থাকতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে একটা বিষয় দেখো, আমরা ধরো চিন্তা করতেছি যে আমি যদি হচ্ছে পরীক্ষায় পাশ করি তাহলে হচ্ছে কি হবে, আমি যদি পরীক্ষায় জিপিএ 5 পাই তাহলে কি হবে, এবং আমি যদি পরীক্ষায় জিপিএ 5 না পাই তাহলে কি হবে। এই যে দেখো, চিন্তা করার যে ক্ষমতা, এই যে আমি চিন্তা করছি, সেটা আমাদের মানুষরা কি করা হয়, সহজাত ভাবে হচ্ছে পেয়ে থাকে। এখন এই কাজটা, এই যে চিন্তা করতেছি, যে ভাবনা, এই যে হচ্ছে আমার কি বলা হয় যে চিন্তা চেতনা যে শক্তিটা, এটা যখন আমরা কোনো মেশিনের মাধ্যমে করব, কোনো যন্ত্রের মাধ্যমে করব, তখনই মূলত সেটি হয়ে যাবে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আশা করি বুঝতে পারছো, জিনিসটা বুঝতে হবে। পরীক্ষার মধ্যে আসলে এইভাবে তো তোমার আসবে না, তাই না? সো থিওরিটা তুমি যদি এটা হচ্ছে যে মূল যে ভার্বটা সেটা যদি বুঝো, তাহলে কিন্তু তুমি প্রশ্নের অ্যান্সার করতে পারো। পাশাপাশি হচ্ছে যে কোনো ধরনের কি বলা হয় খ নাম্বার যে প্রশ্নগুলো থাকে, অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে, তাই না, অনুধাবন অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে সেগুলো হচ্ছে তোমরা খুব সহজেই দেখতে পারবে। এবার দেখো, মানুষ যেভাবে চিন্তা করে, আচ্ছা এটা আমরা দেখলাম। এর পরের স্লাইডে যদি আমরা যাই, দেখো এই জিনিসটাকে হচ্ছে আমরা এখন একটু জানার চেষ্টা করবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা রয়েছে, এটা যে বিভাজন রয়েছে, এটা কিভাবে কি হয় বা কোন ধাপগুলোতে থাকে। একটু দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, মানে এর অন্তর্ভুক্ত হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর হচ্ছে অন্তর্ভুক্ত কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা কথা বলি। দেখো, ফার্স্টে আমরা একটা জিনিস দেখবো, সেটি হচ্ছে মেশিন লার্নিং থাকে, রোবোটিক্স থাকে, কম্পিউটার ভিশন থাকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং থাকে, এরপর হচ্ছে স্পিচ প্রসেসিং ইত্যাদি হচ্ছে। এই যে দেখো, এই 5টা অংশে মূলত এআই অংশটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে। সো এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ অংশে থাকতে পারে, যে নিচের এমসিকিউ যে অংশটা, যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ কয়টি, এআই এর হচ্ছে অংশ কয়টি, বা নিচের কোনটি, নিচের নিচের কোনটি নিচের কোনটি আর্টিফিশিয়াল এআই এর অংশ নয় বা অংশ হয়, এরকম দিয়ে মনে করো এই অপশনগুলো দিয়ে দিতে পারে ইয়াগুলো। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এবার দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বিষয়টা আছে, এখানে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে ব্যবহার করার জন্য বিজ্ঞানী প্রযুক্তিবিদ নানান ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন। তার মধ্যে অন্যতম জ্ঞানের এবং বহু ব্যবহৃত একটি পদ্ধতি হলো নিউরাল নেটওয়ার্ক
যা কিছুটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে। আচ্ছা দেখো, এই যে চিন্তা করার যে ক্ষমতা, আমাদের ব্রেন কি করে, আমাদের যে নিউরন রয়েছে, যে কি বলা হয় মস্তিষ্কের গঠন এবং কার্যের একক, তো সেরকম এই যে রোবটটা রয়েছে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা রয়েছে, তারা যে হচ্ছে চিন্তা চেতনা করবে, সেটার জন্য একটা প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটার নাম কি, নিউরাল নেটওয়ার্ক। কি নাম? নিউরাল নেটওয়ার্ক। একটু ভালো করে পড়তে হবে তোমাদের, একটু ভালো করে মাথায় রাখতে হবে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো আরেকটা বিষয় এখানে আছে, যা কিছুটা মানুষের মস্তিষ্কের মতো কাজ করতে পারে। ওকে, বলা হয় মানুষ চিন্তা করতে পারে এবং বিভিন্ন অনুভূতি বোধ করতে পারে। পারসেপটন, কম্পিউটারে অন্যান্য গাণিতিক কিছু কৃত্রিম নিউরন তৈরি করা হয়, যাকে পারসেপটন বলা হয়। আরেকটা জিনিস দেখো, পারসেপটন। ওকে, পারসেপটনটা কি, যে হচ্ছে যে গাণিতিক কিছু কৃত্রিম নিউরন তৈরি করা হয়, যে নিউরন যে কাজের যে একক আমাদের মস্তিষ্কে, সেরকম ওখানে মেশিনে কিছু তৈরি করা হয়, সেটাকে মূলত পারসেপটন বলা হয়। তো এটা আমাদের এমসিকিউর জন্য ভালো করে দেখতে হবে। এখন দেখো নিউরাল নেটওয়ার্কটা মূলত কি, তাহলে নিউরাল নেটওয়ার্কটা কৃত্রিম নিউরনগুলোকে, এই যে আমাদের যে পারসেপ্টরনগুলো রয়েছে, সেগুলোকে যখন হচ্ছে আমরা সাজিয়ে যোগসূত্র স্থাপন করি, কি করি, যোগসূত্র, যোগসূত্র হচ্ছে যখন আমরা স্থাপন করবো, নেটওয়ার্কগুলোকে যখন আমরা সাজিয়ে কি করব, যোগসূত্র হচ্ছে স্থাপন করব, যোগসূত্র স্থাপন করবো, এই যে যোগসূত্র যখন স্থাপন করবো, তখন মূলত একটা নেটওয়ার্কিং তৈরি হবে, নেটওয়ার্কটা আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। ওকে, এবার আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে ব্যবহার করার জন্য বিজ্ঞানী প্রযুক্তি। ওকে দেখো এখানে জিনিসটা একটু ভালো করে দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমাদের এটা তো আমরা অলরেডি দেখে ফেলেছি। এবার নিউরাল নেটওয়ার্ক, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, নিউরাল নেটওয়ার্কের যে ভাষাগুলো দেখো, নিউরাল নেটওয়ার্কের বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্রধানত ইত্যাদি প্রোগ্রামিং ভাষাগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এই জিনিসটা আমাদের একটু ভালো করে দেখতে হবে। তোমরা যারা দেখতেছো, দেখো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আমরা একটু আগে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বললাম, নিউরাল নেটওয়ার্কের যে কাজগুলো, যে তোমাকে বলতে পারে যে কোন ধরনের ভাষা ব্যবহার করে হচ্ছে এটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়, কোন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে হচ্ছে এটি তৈরি করা, কোন ধরনের প্রোগ্রামিং ভাষা দিয়ে এটি তৈরি করা হয়। দেখছো, এখন দেখো এই যে সি প্লাস প্লাস, জাভা, হ্যাঁ, এরপরে তোমাদের এই যে পাইথন সহ বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু হচ্ছে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি বা তৈরি করতে পারি। এখন দেখো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করলে ধাপগুলো আমরা দেখলাম, এখন আমাদের সেটা আমরা কোথায় ব্যবহার করব, হ্যাঁ, যে হচ্ছে আমরা যে পড়াশোনা করতেছি, পড়াশোনা করে আমাদের ক্ষেত্রটা কি, আমরা কি করব। সো এইখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা রয়েছে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমরা কি করব, কোথায় ইউজ করব, কোথায় ব্যবহার করব, তাই তো। দেখো এর ক্ষেত্রটা, মানে ব্যবহার ক্ষেত্রটা কোথায়, এখন আসো দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সকল ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, আমাদের জীবন দশাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু সফল প্রয়োগ দেখতে পারি। সেটা হচ্ছে যে একটি হচ্ছে ড্রাইভিং, দেখো ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি, অথবা আমরা যখন ড্রোন গুলো দেখি, ওটাও কিন্তু এভাবে করা হয়, তাই না, ওই যে ড্রোন দিয়ে যে আমরা ছবি টবি তুলি, তাই না, বিভিন্ন ধরনের কাজ করা হয়। সো একটা স্বয়ংক্রিয় গাড়ি ধরো রাস্তায় চলতেছে উন্নত শহরগুলোতে, তো সেখানে কোনো লোক নাই, নিজেদের গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, অটো চলতেছে। সো এইটা হচ্ছে আমরা এআই দিয়ে করতে পারবো। এরপরে দেখো আবহাওয়ার সফল ভবিষ্যৎ বা বাণী, যেটা আমরা সেটা রীতিমতো দেখতেছি, মানে আবহাওয়ার যে পূর্বাভাস যেটাকে আমরা বলতেছি, সেটা কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক ডেটা অ্যানালাইজ করে খুব সহজেই কিন্তু পূর্বাভাস দিতে পারবো। ওকে, এরপরে দেখো আরেকটা বিষয় রয়েছে, যে চিকিৎসাবিদ্যাও কিন্তু হচ্ছে আমরা এটা ব্যবহার করি। অটোমোবাইলে থাকে, চিকিৎসাবিদ্যায় থাকে, এরপরে অটোমোবাইল কোম্পানিতে ফাইন্যান্স, মানে যে ব্যবসায়ী যে সেটাতে থাকে, এরপরে হচ্ছে স্যাটেলাইটস, এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপরে এন্টারটেইনমেন্ট, শিক্ষা, স্পেস এক্সপ্লোরেশন, গেমিং, রোবট, কৃষি, মানে কোথায় নেই এর ব্যবহার, আমরাও তো প্রতিনিয়ত অনেক ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাই না। তো আমরা একটু কয়েকদিন আগে দেখেছিলাম যে কি বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির এআই ইউজ করে হচ্ছে এক শিক্ষার্থী অ্যান্সার করেছে। এই যে দেখো, এআই কিন্তু সব জায়গায় ইউজ করা যায়, তবে ভালো জায়গায় ইউজ করতে হবে। ওকে, এরপরে দেখো আরেকটা বিষয় আমরা যদি দেখি, যে এই যে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ব্যাপক প্রয়োগ ক্ষেত্র আমরা দেখলাম। এখন দেখবো যে রোবট, তোমাদের বই একটা ধারণা রয়েছে, সো এই রোবট নিয়ে অনেক সময় প্রশ্ন আসে, তোমাদের সৃজনশীল যে অংশটা রয়েছে, সিকিউ যে অংশটা রয়েছে, সিকিউ, সেই সিকিউ এ হচ্ছে তোমাদের এই রোবোটিক্স বা রোবট নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সো এই রোবট নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দেখো প্রযুক্তি যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালনা, ব্যবস্থা, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাকে রোবোটিক্স বলা হয়। দেখো যেখানে কি করা হয়, রোবট মানে রোবট নিয়ে আলোচনা করা হয়, এটা একটু মাথায় রাখো ভাইয়া। কি হলো রোবোটিক্স, তোমাদের প্রশ্নের মধ্যে থাকতে পারে যে রোবোটিক্স সম্পর্কে আলোচনা করো, রোবোটিক্স সম্পর্কে হচ্ছে ধারণা দাও, বা রোবোটিক্স কি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্নগুলো খ নাম্বার প্রশ্ন, যেটা খ নাম্বার প্রশ্ন, যে সিকিউ এর অনুধাবনমূলক যে প্রশ্নটা, অনুধাবন
অনুধাবনমূলক যে প্রশ্ন সেটাতে হচ্ছে আমরা দেখেছি। ওকে, এখন দেখো এই যে সেক্টরটা নিয়ে কথা বলতেছে, এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়বস্তু রোবটের ধারণা, নকশা, উৎপাদন, ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহারে বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয়। এখন বিষয়টা দেখো যে আহ, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়, দেখো এই জিনিসটা রোবোটিক্সে কি কি জিনিস থাকবে, এটা হবে সায়েন্স, বিজ্ঞান থাকবে, ইঞ্জিনিয়ারিং থাকবে, সাথে হচ্ছে প্রযুক্তি যেটা রয়েছে সেটি সমন্বয় থাকবে। এই তিনটি সমন্বয়ে যে বিষয়বস্তু রোবটের ধারণা, নকশা এবং নকশা করতে হবে সেটা, তারপর উৎপাদন করতে হবে এবং কি বলা হয় যে বাস্তবায়ন করতে পারলেই কি বলা হয় রোবোটিক্স। মানে এই জিনিসগুলো, মানে রোবটের, ধরো রোবটের যে যন্ত্রাংশ রয়েছে, যে ফাংশন রয়েছে, সেটি একেবারেই কি বলা হয় যে স্ট্রং কাঠামো দেওয়া পর্যন্ত যা যা করা হচ্ছে মূলত সব বিষয়গুলোই রোবোটিক্সের মধ্যে আলোচনা করা হয়। তো তোমাদের এমসিকিউ যে বহুপদী সমার্থক যেগুলো এমসিকিউ থাকে না, এই যে রোমান দিয়ে থাকে 1 2 3, হ্যাঁ, তো দেওয়া থাকে যে ক নাম্বার, একাধিক উত্তর থাকে, রাইট উত্তর থাকে যে ক 1 ও 2, হ্যাঁ, 2 ও 3, তো এই ধরনের থাকে। সো যেটা হচ্ছে রাইট হবে, তখন এই বিষয়গুলো কিন্তু একাধিকভাবে দেওয়া থাকতে পারে। সো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোতে আমরা এভাবে দেখে থাকি। সো এই যে দেখো রোবট যেটা রয়েছে, যে রোবটের যে কার্যক্রমটা, মানে রোবটটি কিভাবে কাজ করে, সো রোবটটি কিভাবে কাজ করে এটা কিন্তু কিছু ধাপ রয়েছে। দেখো সো আমরা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া কি দেখার চেষ্টা করব, যে রোবটের প্রথম যে বিষয়টা থেকে প্রসেসর থাকতে হবে একটা, তারপরে কি থাকবে, পাওয়ার সিস্টেম থাকবে, মানে ওর যে খাদ্য গ্রহণ করবে ওরা তো কিছু খাইতে দিতে হবে, তাই না। এরপরে দেখো ইলেকট্রিক সার্কিট থাকবে, সো ইলেকট্রিক সার্কিট রোবটে থাকতে পারে। একটা বিষয় দেখো একুয়েটর। এখন দেখো এই যে চারটা জিনিস আমরা এখানে দেখতেছি, এটা একটু দেখে নেই যে কোনটার কাজ কি। এগুলো তোমাদের পরীক্ষার মধ্যে কি বলা হয় এমসিকিউ অংশে থাকতে পারে, এবং সিকিউ অংশে সবাই যখন তুমি হচ্ছে একজন লিখতে পারে যে যে হচ্ছে যে জামাল একদিন হচ্ছে কি বলা হয় বিজ্ঞান মেলায় গেল, গিয়ে দেখলো হচ্ছে একটি বিশেষ যন্ত্র, হ্যাঁ, একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে হচ্ছে তা কি বলা হয় ছবি তোলা হচ্ছে, বা একটি বিশেষ যন্ত্র সেখানে হাঁটাহাঁটি করতেছে, কথা বলতেছে, নাচতেছে, তো এরকম একটা কিছু থাকলো, ডান্স করতেছে। তো দিয়ে গ নাম্বারে গিয়ে বললো যে উদ্দীপকের যে ধারণাটি পাচ্ছে সেটি সম্পর্কে আলোচনা করো, বা সেটির ব্যাপক ব্যবহার আলোচনা করো, সেটি কি মাধ্যমে সুফল বয়ে নিন্দা সেগুলো আলোচনা করো। সো এই যে দেখো যে সে কিন্তু দেখো যে একটা যন্ত্র, সেটির মাধ্যমে হচ্ছে কথা বলতেছে বা ডান্স করতেছে, রোবট কিন্তু এটা রোবট, তাই না। সো রোবট এই ধরনের কাজ করতেছে, রোবটের যে গঠনটা রয়েছে সেটা কিন্তু তখন লিখতে হবে গ নাম্বারে গিয়ে। তো তখন আমরা কিন্তু এই রোবটের যে সিস্টেমটা সেটা নিয়ে আমরা কথা বলছি, রোবট কিভাবে গঠন করা হয়, এটা হচ্ছে রোবট সম্পর্কে কার্যক্রম পরিচালনা বা নির্দেশনা দেওয়ার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রসেসর যেটা রয়েছে, প্রসেসরটার কাজ কি, প্রসেসরটার কাজ থাকবে রোবটের, প্রসেসরের কাজ থাকবে রোবটের কার্যক্রম পরিচালনা ও নির্দেশনা দেওয়া, মানে যে ধরনের কাজগুলো সে করবে সেগুলো পরিচালনা করার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য হচ্ছে করে থাকবে। ওকে, এরপরে আসো পাওয়ার সিস্টেম। কি পাওয়ার সিস্টেম, রিচার্জেবল লিড অ্যাসিড ব্যাটারি বা লিথিয়াম পলিমার ব্যাটারি। আচ্ছা দেখো মূলত হচ্ছে লিথিয়াম ব্যাটারি রয়েছে সেটি ইউজ করা হয় রোবটের যে কার্যক্রমটা রয়েছে শক্তি যোগানোর জন্য। ওকে, এরপরে দেখো ইলেকট্রিক সার্কিট। কি ইলেকট্রিক সার্কিট, সেন্সর, মোটর, অন্যান্য টুলসের বৈদ্যুতিক সংযোগ স্থাপন। আচ্ছা দেখো এই যে বিভিন্ন যে সেন্সরগুলো আমরা লাগালাম, এরপরে যে হাঁটাহাঁটি করবে তার সেই বিষয়গুলো, প্রতিটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য কি করতে হবে, যে একটা আমাদের সার্কিট লাগবে। আমরা তো হিজিবিজি করে সব জায়গায় সবকিছু রাখতে পারি না, তাই না। সেই জন্য কিন্তু হচ্ছে আমাদের সার্কিট লাগবে। সার্কিটটা কিন্তু হচ্ছে এটা। এরপরে আসো একুয়েটর। কি একুয়েটর, এক ধরনের মোটর যা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা সাংখ্যিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এই যে দেখো আমি এখানে দাঁড়ায় আছি, আমি চাইলে ডানে ঘুরতে পারতেছি, বামে মাথা ঘুরেছি, এই যে ঘোরাঘুরি যে করতেছি, নড়ানড়ি যে করতেছি, এটা করার জন্য একটা একুয়েটর লাগবে রোবটের। সো সেটাই মূলত এক ধরনের মোটর বা যন্ত্র, যেটির মাধ্যমে কি করা হয়, যান্ত্রিক যে উঠানামা সেটা নিয়ন্ত্রণ করা হয়। এরপরে দেখো আরো কিছু বিষয় রয়েছে রোবটের, অনুকূল বা সেন্সর, পরিবেশ বিভিন্ন ডেটা বা উপাদান সারা দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যে দেখো ধরো এই দিক দিয়ে এই যে কলমটা আসতেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে, এই যে সেন্সর, এইরকম জিনিস যখন তার বিভিন্ন যে পরিবেশের সাথে যে সিস্টেমটা সেটা বোঝানোর জন্য একটা অবশ্যই তার কি থাকতে হবে, সেন্সর থাকতে হবে। এরপরে আসো ম্যানিপুলেশন বা পরিবহন, যেটা হচ্ছে পরিবহন করা, রোবটের হাত পায়ের সাহায্যে অপশন বা বস্তু স্থানান্তর। আছে রোবটের যে হাত রয়েছে সেটির মাধ্যমে ধরো এই যে কলমটা আমি এখান থেকে চাইলে এদিকে নিয়ে যাচ্ছি, এবার এখান থেকে নিয়ে যাচ্ছি, এই যে দেখো পরিবহন করতেছি বা সরানো করতেছি, এটা রোবটের মাধ্যমে যদি আমরা করতে চাই তখন হচ্ছে আমাদের ম্যানিপুলেশন বা পরিবহন করার একটা সিস্টেম রাখতে হবে। এরপর মুভমেন্ট, রোবটের চাকা, যানবাহন বা অন্যান্য ব্যবস্থা চলাচল নিশ্চিত করা। আচ্ছা রোবট যে আছে, রোবট কি দাঁড়ায় থাকবে, রোবটের চলতে হবে বা সিস্টেম করতে হবে, সেই জন্য আমাদের কিছু দিতে হবে, সেই জিনিসটা হচ্ছে মুভমেন্টের ব্যবস্থা করতে হবে। এই যে 7টা সিস্টেম আমরা 1 থেকে
সাতটা হচ্ছে স্টেপ দেখলাম, এই সাতটা স্টেপ ফলো করার মাধ্যমে রোবট তৈরি করা যেতে পারে। রোবটের যে উপাদানগুলো রয়েছে এই সাতটা উপাদান পরীক্ষার মধ্যে যদি আসে রোবটের উপাদান সম্পর্কে আলোচনা করা বা উদ্দীপকের বস্তুটি সম্পর্কে গঠন প্রণালী সম্পর্কে ধারণা দাও, তখন হচ্ছে তোমাকে এই বিষয়গুলো সুন্দর করে সৃজনশীল প্রশ্নে কি করতে হবে, লিখতে হবে। এখন দেখো যে আমরা বললাম যে রোবট, আসলে এই রোবটটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বা এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখো রোবট যেটা রয়েছে সেটাকে আমরা প্রথমত হচ্ছে বিপজ্জনক যে কাজগুলো রয়েছে, তোমরা জানো যে হচ্ছে অনেক ধরনের যে বিশেষ করে যে থাই যে শিল্প রয়েছে সেখানে অনেক উচ্চ তাপমাত্রায় হচ্ছে কাজ গলানো হয়। তো এই ধরনের কাজ করতে গিয়ে বা বড় বড় গাড়িগুলো তৈরি করা হয়, সেখানে কিন্তু অনেক টেম্পারেচার তৈরি হয়। সো ওই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে মানুষের মৃত্যু ঝুঁকি থাকতে পারে। সো এই ধরনের কাজে যখন আমরা রোবটকে ব্যবহার করবো তখন কিন্তু হচ্ছে আমরা খুব সহজেই এই ধরনের মানুষের জীবন বাঁচাতে পারবো বা মানুষকে রিস্কে না ফেলে আমাদের কাজগুলো করতে পারবো। দেখো মানুষের পক্ষে যেসব কাজ অন্তত বিপজ্জনক এই জিনিসটা এখানে বলছে বা ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্রের তলদেশে বা কোনো অনুকূলহীন কাজ, মাইন, দেখো মাইনে যে বোমা যে থাকে সেগুলোকে হচ্ছে বিস্ফোরক মুক্ত করা এলাকাগুলোতে অনেক সময় এগুলো করতে গিয়ে মানুষ মারা যায়। সো যদি আমরা রোবটের মাধ্যমে করতে পারি খুব সহজেই কিন্তু হচ্ছে আমরা আবার সেগুলো সমাধান করতে পারবো। ওকে, এরপরে দেখো এই আর কি নিউক্লিয়ার শক্তি কেন্দ্র পরিচালনা করা হয়। যে জানো নিউক্লিয়ার বোম যে জাপানের সেই নাগাসিমা এবং হিরোশিমা নাগাসিমা যে ধরনের বোমা পড়ছিল সেটার প্রভাব এখনো রয়েছে। তো এই যে বোমা যে রয়েছে নিউক্লিয়ার যে শক্তির যে ব্যবহার সেটি যদি আমরা রোবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে পারি তাহলে কিন্তু খুব সহজে হচ্ছে আমরা এইসব কি বলা হয় ঝুঁকি এড়িয়ে চলতে পারবো। ওকে, এই হচ্ছে বিষয়টা। এরপরে আরো দেখো রোবটের ব্যবহার, তো তোমাদের পরীক্ষার ঘ নাম্বার প্রশ্নে আসতে পারে রোবটের ব্যবহার কোথায় বা রোবটের ক্ষেত্রগুলো প্রয়োগ ক্ষেত্রগুলো আলোচনা করো, তখন কিন্তু তোমাকে এগুলো পয়েন্ট পয়েন্ট আকারে কি করতে হবে ভাইয়া, লিখতে হবে। এগুলো পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে হবে। শিল্প কারখানা, কি বলা হয় শিল্প কারখানায় কি করা, শিল্প উৎপাদনের কাজ, শিল্প কারখানায় ভারী বস্তু ওঠানো, সংযোগ, পরিবহন ইত্যাদি কাজের জন্য রোবট ব্যবহার করা, রোবটের ব্যবহার কি হয়েছে লক্ষ্য করা গেছে। এরপরে আসো মাইক্রো সার্কিট উপাদান পুনর্নিরীক্ষণ আছে, এই জিনিসগুলো একটু পড়ে নিতে হবে। ওকে, চিকিৎসা ক্ষেত্রে যেটা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে সার্জারি করা, জীবাণুমুক্তকরণ, এরপরে ওষুধ বিতরণ এবং দূরবর্তী রোগী দেখভালের জন্য চিকিৎসকের রোবট ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে আসো রোবটের ব্যবহার আরো হচ্ছে সাবমেরিনের ক্ষেত্রে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে মধ্যে শিক্ষা ও বিনোদন, দেখো এখানে কি আমরা ইউজ করতে পারি কিনা। শিক্ষা এবং শারীরিকভাবে অক্ষম, পশ্চাৎপদ ও আন্ডার প্রিভিলেজড ব্যক্তিদের বিশেষ শিক্ষা ব্যবস্থা রোবটের ব্যবহার, যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে অন্ধ রয়েছে বা যে অন্ধ যারা রয়েছে তাদের কিন্তু হচ্ছে আমরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে কি করা হয়, এরকম ছিদ্র করা থাকে না বইয়ে, তো ওগুলো দাগ দিয়ে ওরা হচ্ছে পড়ে। তো এই ধরনের যে বিশেষ সুবিধাবন্ত মানুষ আছে তাদের জন্য কিন্তু আমরা এই রোবটের ব্যবহার করে কাজ করতে পারি। আরো দেখো নিরাপত্তা এবং পর্যবেক্ষণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার জন্য কোনো অ্যাক্সিডেন্ট বা বিশৃঙ্খলার কারণ, গুরুত্বপূর্ণ পরিস্থিতি, এই বিষয়গুলো দেখো যে এগুলো একটু পড়ে নিও নিরাপত্তার জন্য। এরপরে দেখো মহাকাশ গবেষণায় কিন্তু আমরা রোবট ব্যবহার করতে পারি। ঘরোয়া যে কাজগুলো রয়েছে আমাদের গৃহকর্মী যে কাজগুলো করে সেগুলো কিন্তু আমরা রোবটের মাধ্যমে করতে পারি। এই হচ্ছে বিষয়গুলো। সো এটা গেল। এখন দেখো আমরা প্রথমে ধারণা নিলাম এআই সম্পর্কে, তারপর আমরা ধারণা নিলাম রোবট সম্পর্কে। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা সিকিউ এ অবশ্যই এই টপিকগুলো আসে এবং এমসিকিউ তো অবশ্যই এমসিকিউ জন্য ভালো করে পড়তে হবে। সো ক্রায়োসার্জারি, ভাইয়া ক্রায়োসার্জারি এক ধরনের কাটা সেরাবিহীন চিকিৎসা, মানে হচ্ছে কোনো অপারেশন ছাড়াই হচ্ছে অপারেশন করা, মানে কোনো ধরনের কাটাকাটি ছাড়াই অপারেশন করা, এরকম একটা জিনিস। সেটাই দেখো যে ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের কাটা বা সেরাবিহীন চিকিৎসা পদ্ধতি। কি কাটা বা সেরাবিহীন চিকিৎসা পদ্ধতি তরল প্রযুক্তির মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস যা মানব শরীরের প্রয়োগ করে অস্ত্রোপচার করা হয়। কি করা হয়, যে মানব শরীরে প্রয়োগ করার মাধ্যমে অস্ত্রোপচার করা হয়। মানব শরীরে প্রয়োগ করে হচ্ছে অস্ত্রোপচার এবং কি বলা হচ্ছে যে এটা কি যে তরল প্রযুক্তি। এখন বিষয়টা দেখো, আচ্ছা আমরা একটু পরে আরো দেখবো মানুষের ত্বক, আচ্ছা এটা আমি পরে দেখি। ওকে, দেখো ক্রায়োসার্জারি জিনিসটা সেটা আমরা একটু আরেকবার দেখি। তাহলে এখানে যে বিষয়টা বুঝতে হবে, এখানে আসলে কাটা সেরাবিহীন চিকিৎসা পদ্ধতি পরীক্ষার মধ্যে আসতে পারে, নিচের কোনটি কাটা সেরাবিহীন চিকিৎসা পদ্ধতি বা ক্রায়োসার্জারির বৈশিষ্ট্য নিচের কোনটি। এখন দেখো এখানে যে বিষয়টা আছে তরল প্রযুক্তির মাধ্যমে, মানে তরল প্রযুক্তির মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্ত্রোপচার এবং রোগাক্রান্ত টিস্যু অস্ত্রোপচার করা বা রোগাক্রান্ত যে টিস্যু রয়েছে ভাইয়া, রোগাক্রান্ত টিস্যু রয়েছে সেটি হচ্ছে কি করা হয়, ধ্বংস করার কৌশলই মূলত হচ্ছে ক্রায়োসার্জারি। বুঝতেছো যে তরল প্রযুক্তি ব্যবহার করে, কি তরল প্রযুক্তি ব্যবহার করে গ্যাস মানব শরীরে প্রয়োগ করে। একটা গ্যাস দিতে হবে আমাকে, কি করতে হবে, গ্যাস হচ্ছে শরীরে প্রবেশ করে হচ্ছে ধ্বংস করা,
শরীরে প্রবেশকারী কি আরেকটা বিষয়, একটা তরল পদ্ধতি ব্যবহার করতে হবে, গ্যাস ব্যবহার করতে হবে, হ্যাঁ আচ্ছা শরীর এই জিনিসটা করতে হবে, সাথে হচ্ছে রোগাক্রান্ত টিস্যু, রোগ আক্রান্ত যে টিস্যু রয়েছে, রোগ আক্রান্ত টিস্যুকে হচ্ছে ধ্বংস করা, কি করা, ধ্বংস করা। এই যে তিনটা জিনিস হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা সুন্দর করে দেখে নিলাম। এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে মানুষের ত্বকের উপসর্গ বিশিষ্ট রোগ, যেমন দেখো কোন কোন ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারিটা করতে পারি বা ক্রায়োসার্জারি করতে পারি, কি কি, ফুসফুসের কুড়ি প্রদাহ, তো আমাদের ধরনের ধরো যে ক্ষত থেকে তিল থাকে না, ক্ষতিকারক ক্ষত যদি থাকে, এরপরে হচ্ছে যে তিল থাকে, আসিল থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সরাসরি করতে পারি। এখন দেখো এই এই যে এখানে যে ক্যান্সার, খুবই ছোট ছোট টিউমার, তিল, আসিল, এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে আমাদের। ক্যান্সারে আমরা ইউজ করতে পারবো, খুব ছোট টিউমার যদি থাকে সেগুলো ইউজ করতে পারবো, তিলগুলো যদি আমাদের যেখানে সেখানে তিল থাকতে পারে সেগুলোকে উঠানোর জন্য আমরা এই কাজটা করতে পারবো, এবং আসিল যে রয়েছে সেটাকে উঠানোর জন্য আমরা কাজ করতে পারবো। ওকে ভাইয়া, এখন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিগত সালগুলোতে হচ্ছে আমরা দেখেছিলাম এই প্রশ্নটি পরীক্ষার মধ্যে আসে, সেটা কি দেখো তো, ক্রায়োজেনিক ব্যবহার করে গ্যাস সময়, যে আমাদের বিশেষ ধরনের গ্যাস ব্যবহার করে মানব শরীরে হচ্ছে বিশেষ ধরনের গ্যাস আমরা ব্যবহার করতেছি, এই বিশেষ ধরনের যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা আসলে কি দেখো, এখানে হচ্ছে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে ক্রায়োপাপ, এটা কি দেখো, যে ক্রায়োপাপ হলো সূক্ষ্ম স্ট্রাকচার, একটি নল, যার মাধ্যমে সার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট, একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, ক্রায়োজেনিক এজেন্ট দেখো পাব, এটা মূলত একটা নলের মতোই, যেমন নল হতে পারে তাই না, নল টাইপ হতে পারে, সেটা দিয়ে হচ্ছে আমাদের সরি ধরো যদি হচ্ছে আমি একটু বলি যে এটা একটা নল টাইপের মতো, সেখান থেকে হচ্ছে যেমন আমাদের বের হবে আর কি ইয়াটা, তো কলম দিয়ে যেমন লিখতেছি কালি বের হয়, এটা তো আর কালি বের হচ্ছে না, তো এরকম আর কি, যে তোমাদের জাস্ট একটা নল টাইপ থাকবে, সেটাতে হচ্ছে আমাদের গ্যাসগুলো হচ্ছে এই হচ্ছে বিষয়টা। তো ক্রায়োসার্জারি এজেন্ট কি, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাস সমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। আচ্ছা দেখো ক্রায়োসার্জারি যেটা রয়েছে সেটি যে ক্রায়োসার্জারি এজেন্ট, এখন ক্রায়োসার্জারিতে ব্যবহৃত গ্যাস সমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলা হয়। আচ্ছা ক্রায়োসার্জারি এজেন্ট কি, ক্রায়োপাব হচ্ছে যেটার মধ্যে গ্যাসগুলো থাকে, এবং এই যে ক্রায়োজেনিক এজেন্ট যেখান থেকে হচ্ছে আমরা যে গ্যাসগুলো নিচ্ছি, একটু দিকে আসো, যে ক্রায়োজেনিক এজেন্ট মূলত যে গ্যাসগুলো, ওইগুলো এখন কি কি গ্যাস ওইটার মধ্যে থাকে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওই আসলগুলো তুলি, তেলগুলো তুলি, তো তোমাদের পরীক্ষার মধ্যে আসে খুব সহজে, তরল নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, অক্সিজেন, হ্যাঁ কার্বন ডাই অক্সাইড এবং ডাইমিথাইল ইথাইল প্রমাণ, খুব ভালো করে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, কিভাবে আসবে বলবো, যে নিচের কোনটি ক্রায়োপাবের মধ্যে পাওয়া যাবে, নিচের কোনটি ক্রায়োজেনিক এজেন্ট, ওকে, তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম। এরপরে আসো, এরপরে দেখো সার্জারি কিভাবে কাজ করে, ক্রায়োসার্জারিটা মুলেটেড সফটওয়্যার ব্যবহারে রোগাক্রান্ত কোষের সীমানা নির্ধারণ করে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, মুলেটেড সফটওয়্যার, একটা সফটওয়্যারের মাধ্যমে কি করা হয়, যেখানে হচ্ছে আমরা কাজটা করব, ধরো এই জায়গাটার এখানে হচ্ছে আমাদের তিলটা আছে বা আসিলটা রয়েছে, কি আসিলটা রয়েছে, ওকে আসিলটা রয়েছে এখানে, সো এই আসিলটা হচ্ছে আপনার সরানোর জন্য কিন্তু হচ্ছে কি করব, আমাদের হচ্ছে ওটাকে শনাক্ত করে দেবো সফটওয়্যারের মাধ্যমে, বলবো যে না এই জায়গাটাই হচ্ছে তুমি কি করো, সিলেক্ট করো, তারপরে সিলেক্ট করে ফেলো। এরপরে দেখো ডিজিটাল ক্যামেরা যুক্ত নল দ্বারা আক্রান্ত কোষের অবস্থা নিশ্চিতকরণ, এখন এটা যেটা দিয়ে হচ্ছে আমাদের একটা ক্যামেরা থাকবে, ডিজিটাল নল যুক্ত ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে হচ্ছে ওখানে যে কোষগুলো রয়েছে এই জায়গাটা, সেটা হচ্ছে আমরা কি করব, নিশ্চিত করবো। এরপরে দেখো সুই বা নলের সাহায্যে ক্রায়োজেনিক এজেন্ট আক্রান্ত কোষে নিক্ষেপণ, এখন দেখো সুই বা একটা কিছু থাকবে, সেটা দিয়ে হচ্ছে আমরা কি করব, এই জায়গায় যে ক্রায়োজেনিক এজেন্ট রয়েছে, যে ধরনের হিলিয়াম, তারপরে আমাদের যে গ্যাসগুলো দেখলাম, কি কি দেখলাম দেখো, ক্রায়োজেনিক এজেন্ট দেখেছি হিলিয়াম, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে গ্যাসগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে আমরা এখানে কি করাবো, প্রবেশ করাবো, এই যে কি দিয়ে, সুই বা নলের সাহায্যে, ওকে। এরপরে আসো, এরপরে আমাদের একটা কাজ করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা ভালো করে মুখস্থ রাখতে হবে, কি দেখো -41 ডিগ্রি থেকে -97, -41 ডিগ্রি থেকে মাইনাস হচ্ছে এত থেকে মাইনাস হচ্ছে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোগাক্রান্ত কোষের প্রয়োগ করতে হবে, ওই জায়গাটাতে এই যেমন তাপমাত্রায় প্রয়োগ করতে হবে, তাহলে কোষগুলো কি হবে, কোষগুলো হচ্ছে ধ্বংস হয়। অত্যাধিক শীতল তাপমাত্রায় কোষের টিস্যু ক্ষতি সাধন করে, শীতলতার কোষের মেটাবলিক কার্যক্রম বন্ধ হয়ে যায়, যেহেতু এখানে তাপমাত্রাটা একেবারেই কমে যায়, সো আমরা যখন এই শীতের মধ্যে দেখো আমাদের শরীর যেরকম হচ্ছে, কোষ আমাদেরও কিন্তু অনেক কোষ ধ্বংস হয়ে যাচ্ছে, সো অত্যাধিক একেবারেই সর্বনিম্ন তাপমাত্রায় কোষের যে কোষটা হচ্ছে যখন মারা যায় বা ধ্বংস হয়ে যায়, তখন হচ্ছে ওটা কি বিলীন হয়ে যায়। এরপরে দেখো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে বায়োমেট্রিক
প্রতিবারেই কোনো না কোনো ভাবে পরীক্ষার মধ্যে এটি আসেই। সো বিভিন্ন বোর্ডগুলোর প্রশ্ন যদি তুমি ঘেটে থাকো, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি দেখে থাকো, তাহলে কিন্তু তুমি জানো যে বায়োমেট্রিকটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সো আমরা একটু দেখে নিব। দেখো, মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিবর্তন বিভিন্নভাবে কোনো ব্যক্তিকে অন্যভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা প্রযুক্তি। আচ্ছা, যেটা হচ্ছে যে বিষয়টা সেটি হচ্ছে যে তোমাদের মানুষের যে বিষয়টা সেটি হচ্ছে যে আমরা একটু যদি দেখি সেটি কি, যে এই বায়োমেট্রিকটা আসলে কি, যে তুমি হচ্ছে আমার থেকে তোমাকে আলাদা করা, তোমার থেকে তোমার আব্বু আম্মুকে, সবারই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে ধরে আলাদা করা। তো সেই বৈশিষ্ট্যগুলো তোমার আমরা বায়োমেট্রিক বলা থাকতেছি। দেখো, এই জন্য আমরা কি করবো, যে বৈশিষ্ট্য ভিত্তিতে বায়োমেট্রিক দুই ভাগে ভাগ করা আছে। যে বায়োমেট্রিক রয়েছে সেটিকে কিছু প্রকারভেদ রয়েছে। এখন আমরা দেখবো যে শরীরবৃত্তীয় এবং হচ্ছে আচরণগত। এখন তোমার থেকে আমাকে আলাদা করা যেতে পারে শরীরবৃত্তীয় গঠনের মাধ্যমে, বা তোমার থেকে তোমার বান্ধবীকে তোমার বন্ধুকে আলাদা করা যেতে পারে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। এখন শরীরবৃত্তীয় বা ফিজিক্যাল যে বিষয়গুলো আছে, ফিজিক্যাল যে বিষয়গুলো সেগুলো কি কি থাকতে পারে, সেটি মূলত থাকতে পারে আঙুলের ছাপ। কি? আঙুলের ছাপ। আমরা যখন ভোটার কার্ড, আইডেন্টি কার্ড তৈরি করি, জাতীয় পরিচয়পত্র যখন তৈরি করি, তখন কিন্তু আমরা এই আঙুলের ছাপ শনাক্ত করি, তাই না? এরপর হচ্ছে হাতের রেখা শনাক্ত করা, এরপর হচ্ছে মুখমণ্ডলের অবয়ব শনাক্ত করা, আইরিশ শনাক্তকরণ, হ্যাঁ, ডিএনএ পরীক্ষা, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা শরীরবৃত্তীয় যে কাজ সেটি করতে পারি। এরপরে দেখো আচরণগত যেটা রয়েছে, যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আচরণগত বায়োমেট্রিক যেটা রয়েছে সেটি হচ্ছে আমরা করতে পারি টাইপিং, কিবোর্ডের টাইপিং, গতি শনাক্তকরণ। এরপর হচ্ছে স্বাক্ষর, যেটা আমরা সিগনেচার থাকে না, সিগনেচার দিয়েও কিন্তু হচ্ছে আমরা করি। এরপরে কণ্ঠস্বর শনাক্তকরণ, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আলাদা করতে পারি মানুষকে। বায়োমেট্রিক্সটা গেছে, এখন বায়ো ইনফরমেটিক্সটা কি? দেখো, বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার এবং সায়েন্স এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যান আছে। দেখো, এখানে যে বিষয়টি ভালো করতে, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে গণিত, পরিসংখ্যান, সবগুলোর সমন্বয়ে একটা হচ্ছে বিদ্যা বা সবগুলো সমন্বয়ে যেখানে কাজ করা হয় যে সেক্টরটা, সেই সেক্টরের নাম হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এটার কাজ হচ্ছে দেখো সংরক্ষণ করা, বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণ, জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণে ব্যাখ্যা করা হয় এই জায়গাটাতে। এখন বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারটা কি? দেখো, মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কিত সমস্যা এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্সটা ব্যবহার করা হয়। এখন ধরো অনেক ডেটা রয়েছে, বায়োলজিক্যাল ডেটা, সেগুলোকে আমরা অ্যানালাইজ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সেই মূলত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা বা ধারণা নেওয়ার জন্যই কি করা হচ্ছে, যে বায়ো ইনফরমেটিক্সটাকে ব্যবহার করা হচ্ছে। এরপরে আসো আরো একটি জৈবিক তথ্য হিসাব নিকেশ এবং এ সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান, কম্পিউটারের প্রযুক্তি ব্যবহার এবং অপরিহার্য। তবে জিনোম সিকোয়েন্স, প্রোটিন সিকোয়েন্স ইত্যাদি গঠন, উৎপাদন, ইলেকট্রনিক ডেটাবেস গঠন কম্পিউটার প্রযুক্তি বিশেষভাবে ব্যবহার করা হয়। দেখো, যেটা হচ্ছে জিনোমের যে সিকোয়েন্সটা রয়েছে, প্রোটিনের যে সিকোয়েন্স রয়েছে, সেগুলোকে হচ্ছে বিশ্লেষণ করার জন্য কম্পিউটারের যে প্রযুক্তি সেটাকে খুব সহজে ব্যবহার করা হয়, যেটা মানুষের পক্ষে একেবারেই অসাধ্য ছিল। এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখন এটা মূলত হচ্ছে যে জিন থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খন্ড পৃথক করে একটি জীবে স্থানান্তর করা। মানে ধরো একটাতে একটা ডিএনএ আছে বা জিন রয়েছে, ওই জিনটা কেটে নিয়ে আরেকটার মধ্যে হচ্ছে প্রবেশ করা, ওই জিনটাকে কেটে নিয়ে আরেকটার মধ্যে প্রবেশ করা, এই মূলত প্রবেশ করার যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, বা জিএম যেটাকে বলা হচ্ছে জেনেটিক্স মডিফিকেশন বা ম্যানিপুলেশন বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বাইন্ড ডিএনএ, মানে যেটার মাধ্যমে হচ্ছে আমরা কাজটা করবো সেটাকে রিকম্বাইন্ড ডিএনএ বা জিন ক্লোনিং বলা হয়। যে পদ্ধতিটিতে কাজ করা হচ্ছে সেটির নাম কি? সেটির নাম হচ্ছে তোমার রিকম্বাইন্ড ডিএনএ। রিকম্বাইন্ড ডিএনএ কি? রিকম্বাইন্ড ডিএনএ, যেটাকে আমরা বলতেছি যে ডিওক্সি। আরেকটা বিষয় এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জিন ক্লোনিংটা তো আমরা শিখে নিলাম, ওটা ওখান থেকে হচ্ছে। এরপরে দেখো, এটি প্রথম 1972 সালে পল বার্গ নামে বিজ্ঞানী ভাইরাস বানর যে রয়েছে, সেই বানরের যে ভাইরাস SV40 যেটা, এই ভাইরাস থেকে হচ্ছে ল্যামডা ভাইরাসের হচ্ছে ডিএনএ সংযোগে ঘটিয়ে বিশেষ মানে সেটার সাথে সে SV40 ভাইরাসের সাথে ল্যামডা ভাইরাসের সংযোগ ঘটিয়ে প্রথম হচ্ছে তিনি এই কাজটা করেছিলেন আর কি। এই জন্য তাকে বলা হয় জনক। কি তাহলে ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারের জনককে পল বার্গ। এটা পরীক্ষার মধ্যে এমসিকিউ খুব করে আসে। এরপরে আসো যে রিকম্বাইন্ড ডিএনএ যেটা রয়েছে সেটা আসলে কিভাবে কাজ করে বা কোন সিস্টেমে কাজ করে। এখন যদি আমরা চলে যাই, দেখো ডিএনএ যেটা
ডিএনএ নির্বাচন করতে হবে আমাদের কাজটা করার জন্য, ডিএনএ বাহ্যিক নির্বাচন সেটা করতে হবে, এরপর ডিএনএ খণ্ড কর্তন কিন্তু যে ডিএনএটা আমরা কাটছি সেটার সাথে আলাদা যে ডিএনএ সেটা প্রতিস্থাপন করতে হবে, এরপরে পোষক দেহের রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর করতে হবে, যেখানে ডিএনএ আমরা রাখবো সর্সা থাকবে সেখানে নিয়ে যেতে হবে, রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি এবং মূল্যায়ন। ওকে, এরপরে আসো এই জিনিসগুলোর মাধ্যমে আমরা করে থাকি, তুমি একটু ভালো করে দেখে নিবা, দেখে নিলে হবে। ওকে, এরপরে আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, শস্যের গুণগত মান বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়ন, ট্রান্সজেনিক ইত্যাদি ক্ষেত্রে এই কাজগুলোতে দেখো শস্যের মান বাড়ানোর জন্য বা রোগ প্রতিরোধের ক্ষমতা হচ্ছে উন্নয়ন করা, এবার ট্রান্সজেনিক হচ্ছে ফসল আবিষ্কার, মানে যে মৌসুম ভিত্তিক যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে আনলিমিটেড ফসল উৎপাদন করা, ইনসুলিন, এই জিনিসগুলোতে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এরপর আরেকটা জিনিস দেখো, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটি হচ্ছে যে ন্যানো টেকনোলজি। কি ন্যানো টেকনোলজি? 10^9 যেটা রয়েছে ন্যানো প্রযুক্তি বলা হয়ে থাকে, 10^9। ওকে, ন্যানো বলা হয়ে থাকে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটারের আকৃতি কোনো কিছু তৈরি করা, ব্যবহার করাকে ন্যানো টেকনোলজি বলা হয়। কি বলা হয়? 1 থেকে 100 ন্যানোমিটারের আকৃতির কোনো কিছু তৈরি করা, ব্যবহার করাকে মূলত ন্যানো টেকনোলজি বলা হয় থাকে। এখন দেখো ন্যানো প্রযুক্তির যে ব্যবহার সেটি আমরা কোথায় ব্যবহার করে থাকি? ন্যানো হার্ডওয়্যারের উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রে রোবট প্রয়োগ, খাদ্য শিল্পে গুণগত মান বৃদ্ধি। দেখো খাদ্য যে শিল্প রয়েছে আমরা যেটা খাই সেটা, এই খাদ্য শিল্পের গুণগত মান বৃদ্ধি কাজে এটা ব্যবহার করা হয়ে থাকে। বায়ু এবং পানি দূষণ রোধ। কি? বায়ু এবং পানি দূষণ রোধেও কিন্তু হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। শিল্প কারখানার ক্ষতিকারক রাসায়নিক বর্জ্যকে ন্যানো পার্টিকেল ব্যবহার করে অক্সিডেশন বৃদ্ধি রূপান্তর করে পানিতে নিষ্ক্রিয় করে। এই বিষয়গুলো কিন্তু তোমাদের হচ্ছে থাকবে। এরপরে দেখো যেটা প্রসাধন শিল্পেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, যে বিষয়টা সেটি হচ্ছে যে তোমাদের আচ্ছা, এতক্ষণ কিন্তু হচ্ছে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো সেটি সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি। তো আমাদের এখন যে কাজটা থাকবে সেগুলো হচ্ছে যে এই যে টপিকগুলো আমরা দেখলাম সেগুলো সুন্দর করে এই অধ্যায়ের আমাদের খুব ভালো করে হচ্ছে কি করতে হবে, আপাতত হচ্ছে আগে আগে হচ্ছে আমাদের সবগুলো সুন্দর করে নোট করতে হবে। ওকে, সবগুলো যদি আমরা সুন্দর করে নোট করতে পারি, সবগুলো সুন্দর করে নোট করতে পারি, যেগুলো আমরা দেখেছি সবগুলো সুন্দর করে আমরা নোট করব। প্রথম কাজ হচ্ছে আমাদের নোট করা, হ্যাঁ, নোট করে নেওয়া, সবগুলো নোট করে নেওয়া। এর পরের কাজটা থাকবে যে হচ্ছে এই নোটের আলোকে হচ্ছে আমাদের যে সিকিউ যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমরা আজকে দিয়েছি। সো এই সিকিউর জন্য এগুলো ভালো করে দেখতে হবে, এবং সিকিউ যখন আমরা পড়াছিলাম তখন আমরা এমসিকিউ কি থাকতে পারে এই টপিকগুলো থেকে সেগুলো দেখাইছি। এর পাশাপাশি পুরোটা এগুলো দেখার পরে বইটা থেকে একবার আস্তে করে কি করতে হবে, রিডিং করে নিতে হবে সবগুলো। রিডিং একটু পরে নিলে হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে মূলত খুব সহজে হচ্ছে আমরা একটা সিকিউ হচ্ছে একটা, আর হচ্ছে একটা হচ্ছে সিকিউ একটা, 3 থেকে 4টা হচ্ছে আমরা কি করতে পারবো, এমসিকিউ হচ্ছে সলভ করতে পারবো খুব সহজে। তাহলে হচ্ছে আমরা কিন্তু খুব সহজে দেখে নিলাম যে আমাদের যে বিষয়গুলো এখানে ছিল, যে আমাদের প্রতিটা জিনিস হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করছি, এবং খুব সহজেই কিন্তু হচ্ছে আমরা আমাদের যে টপিকটা ছিল যে আইসিটির প্রথম অধ্যায় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করলাম। সো তোমরা আশা করি এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারছো। সব থেকে মূল যে বিষয়টা সেটি হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। আর এই অধ্যায় আমরা পড়ি না, এই জন্য হচ্ছে আমরা এখানে ভালো করতে পারিনি, কিন্তু এখান থেকে একটি প্রশ্ন খুব সহজে ইজিলি লিখতে পারি। তবে আমরা জিনিসটা খুব ভালো করে যে পড়ি আর না পড়ি, এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসে আমরা যে ইচ্ছা করে যে কিন্তু লিখতে পারি, লিখি। সেটা যদি আরো একটু তথ্যবহুল হয়, আমরা যদি একটু ভালো করে গুটি করে একটা টপিকের উপর ধারণা নিতে পারি, তাহলে কিন্তু খুব সহজে হচ্ছে আমরা ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে থাকার জন্য।